নমস্কার। আমরা এই মুহূর্তে এমন একজন মানুষের কাছে এসেছি বা তার সান্নিধ্য আমরা পেয়েছি, যিনি আক্ষরিক অর্থে রামকৃষ্ণ অনুগামী, রামকৃষ্ণ নিবেদিত প্রাণ। এই মানুষটি একটি কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলেন। আমরা তো সবাই দেখলাম দক্ষিণেশ্বরে যে রামকৃষ্ণ মঠের নতুন কেন্দ্রের প্রতিষ্ঠা হলো এই কিছুদিন আগে। আপনি ওই পুরো ব্যাপারটার সঙ্গে জড়িয়েছিলেন। আমার আমার জানতে ইচ্ছে করছে যে আপনার অনুভূতিটা কেমন ছিল। ওই দিনটি আমার কাছে একটা ঐতিহাসিক দিন ও আমার জীবনে অত্যন্ত স্মরণীয় মুহূর্ত বলে মনে করি। এত বিশাল গুরুত্বের একটি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য ও কৃতার্থ মনে করছি। তবে এটাও মনে রাখছি যে শ্রী শ্রী ঠাকুর তার সেবা নিজেই করিয়ে নেন। আমাদের যতই লৌকিক সামর্থ্য থাকুক না কেন, আমরা তার সম্মতি ও কৃপা না পেলে আমরা তার সেবায় ব্রতী হতে পারি না। শ্রী শ্রী রামকৃষ্ণের প্রধান লীলাভূমি দক্ষিণেশ্বর। সেখানে বেলুড় মঠের শাখা কেন্দ্র হওয়া ও শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মিত হওয়া নিঃসন্দেহে শুধু বাংলা বা ভারতের দিক দিয়েই নয়, সারা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ আধ্যাত্মিক ঘটনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন শুধু একটা অঞ্চল বা জনগোষ্ঠীর জন্যই নয়, তিনি এসেছিলেন সমগ্র বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখাতে। চিন্ময়ী রূপে দর্শন দিলেন, দক্ষিণেশ্বর মহাতীর্থে পরিণত হলো। বর্তমান ভক্তবৃন্দের ব্যাকুলতা ও প্রার্থনায় রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণের প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করলেন এবং আশা করি মন্দিরটি জাগ্রত হয়ে উঠবে। এই পুরো কর্মকাণ্ডের সঙ্গে আপনি কিভাবে যুক্ত হলেন, সেই প্রথম দিকটার একটু ঘটনার কথা আপনি বলবেন, একটু অনুভূতির কথা আপনি বলবেন। হ্যাঁ, এই মূর্তি ও মন্দির প্রসঙ্গে বলি, এই ঐতিহাসিক দিনে যার কথা না বললেই নয়, যিনি প্রতিটি মুহূর্ত আমাকে পরামর্শ দিয়েছেন এবং একজন অভিভাবক হিসাবে সব সময় পাশে থাকেন ও পথ নির্দেশ করেন, তিনি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ। একদিন আমি বেলুড় মঠে মহারাজের সাথে দেখা করতে যাই। সেদিন হঠাৎ জানতে পারলাম দক্ষিণেশ্বরে মঠের একটি শাখা কেন্দ্র হয়েছে। এই কথাটা শোনার পরেই আমি জিএস মহারাজকে জিজ্ঞাসা করলাম, ওখানে মন্দির হবে নিশ্চয়ই? তিনি বললেন, হ্যাঁ হবে। কিছু না ভেবেই আমি সাথে সাথে মহারাজকে প্রস্তাব দিই, মহারাজ আমি এই মন্দিরের শ্রী শ্রী ঠাকুরের মূর্তিটি দিতে চাই। মহারাজ বললেন, সে তো পাথরের হবে, অনেক দাম। আমি বললাম, যত দামই হোক না কেন আমি দেব, আপনি এর অনুমতি দিন। তৎক্ষণাৎ মহারাজ বললেন, ঠিক আছে, তুমি একটি চিঠি দাও, আমরা আলোচনা করে দেখব। চিঠিটি লিখে আমি আমার বাড়িতে মা ভবতারিণীর কাছে কিছুদিন রেখেও ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলাম যে ঠাকুর ওই মূর্তিটি আমি যেন দিতে পারি, আর যদি না পারি তাহলে জানবো তুমি আমার থেকে এই সেবা নিতে চাইছো না। তারপর সেই চিঠি নিয়ে আমি জিএস মহারাজের হাতে দিলাম। উনি বললেন, আলোচনা করে জানাবো। হঠাৎ একদিন জিএস মহারাজ ফোন করে বললেন, এই তুমি কি ঠাকুরের মূর্তিটি দিতে চাইছো? তাহলে আমার সাথে দেখা করো। তারপর ওনার সাথে একদিন দেখা করলাম। উনি বললেন, তুমি এ বিষয়ে স্বামী বোধশরণজি মহারাজ ও ঈশাব্রতানন্দজি মহারাজের সঙ্গে দেখা করে কথা বলো। যাই হোক, এইসব ঘটনার পরে একদিন জিএস মহারাজ আমাকে বললেন, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 2023-এর 13ই সেপ্টেম্বর তারিখে। ওই দিন আমি অতি অবশ্যই তুমি ওখানে থাকবে। আমি যথারীতি ওই দিন ওখানে উপস্থিত ছিলাম। একদিন জিএস মহারাজ আমাকে বললেন, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 2023 সালের 13ই সেপ্টেম্বর তারিখে। ওই দিন তুমি অতি অবশ্যই
ওখানে থাকবে। আমি যথারীতি ওই দিন ওখানে উপস্থিত ছিলাম এবং তখন থেকেই আমি ভাবতে শুরু করি, শ্রী শ্রী ঠাকুরের মূর্তিটি যখন দিচ্ছি তখন ঠাকুরের মন্দিরটিকে আমি তৈরি করতে পারবো না। এই ভাবনা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর সিদ্ধান্ত নিয়েই ফেললাম ঠাকুরের এই মন্দিরের দোতলাটি করার জন্য আমি প্রস্তাবটি রামকৃষ্ণ মিশনকে জানাবো। তারপর একদিন জিএস মহারাজকে এই কথাটি জানালাম। মহারাজ বললেন, সেটা তো একজন বড় ব্যবসায়ী দেওয়ার কথা বলেছেন, তাও তুমি একটি চিঠি দিয়ে রাখো। আবার আমি চিঠি লিখে বাড়ির মা ভবতারিণীর কাছে প্রার্থনা করলাম, মা, তোমার ছেলের জন্য একটি ঘর করতে চাইছি, তুমি আমাকে এই অনুমতিটি দাও। কিছুদিন পরে চিঠি নিয়ে বেলুড় মঠে গিয়ে মহারাজের হাতে দিলাম। এবারও আমার অবাক হওয়ার পালা। হঠাৎ একদিন খবর এলো আমার চিঠিতে বেলুড় মঠ কর্তৃপক্ষ সম্মতি দিয়েছেন। এইখান থেকেই সূচনা হলো আমার এই সেবা কাজে অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি মহারাজ অনুমতি, সমর্থন ও আশীর্বাদের কথা আজকের দিনে দাঁড়িয়ে যতই বলি ততই মনে হয় কম হয়ে যাবে। আর ওই যে বললাম মা ভবতারিণীর কথা, তিনি তো রানী রাসমণিকে দিয়ে দক্ষিণেশ্বর মন্দির করলেন, তাই তার ইচ্ছা ছাড়া এখানে আর কোনো কিছুই কাজ হয় কি করে? কৃষ্ণ মঠের যে মন্দির ওখানে তৈরি হলো, যে মূর্তি আমরা দেখলাম, সেই মূর্তি নির্মাণ করেছেন কে? আর আমার খুব জানতে ইচ্ছা করে, আপনি যখন এই মূর্তির কথা বললেন, সেটা কি প্রথমেই অনুমোদন দিয়েছিল? এই মূর্তিটি নির্মাতা শিল্পী অভিজিৎ পাল, যিনি বেলুড় মঠের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি নির্মাণ করেছিলেন, প্রখ্যাত ভাষ্যকার জি.সি. পালের নাতি। শ্রী শ্রী ঠাকুরের মূর্তির ব্যাপারে সন্ন্যাসীর মহারাজরা প্রচন্ড মনোযোগী থাকেন এবং নিখুঁত মূর্তি নির্মাণের লক্ষ্যে সতর্ক দৃষ্টি রাখেন। কারণ ঠাকুরের মূর্তিটিকে যে শুধু তার স্থূলদেহের অনুরূপ হতে হবে তাই নয়, মূর্তির মধ্য দিয়ে যেন তার অন্দরের ভাবটিও প্রকাশিত হয়। শুনেছি অনেক ক্ষেত্রে নাকি শ্রী শ্রী ঠাকুরের মূর্তি নির্মাণকালে সেটি সন্ন্যাসীদের অনুমোদন না পেয়ে পুনঃ পুনঃ সংশোধন করতে হয়েছে, যতক্ষণ না নিখুঁত হয়েছে। সেদিক দিয়ে এই দক্ষিণেশ্বর মঠে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি যে একেবারেই চূড়ান্ত হতে পেরেছে, তা আমার মতো অনেকের কাছেই নিশ্চয়ই এক গভীর আনন্দের ও মঙ্গলের বার্তা বহন করে আনে। আমি একজন গৃহী মানুষ হয়ে বলছি, আজও যে মানুষের কাতর আহ্বানে ভগবান শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজি সাড়া দেন, তার জোরালো প্রমাণ আমি নিজে আমার এই সীমিত জীবন ও অভিজ্ঞতার আলোকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব ও মা ভবতারিণীর ভক্তের ডাকে সাড়া দেন। ঠাকুর শুধু আছেন বললে ভুল হবে, তাকে অকতার চিত্তে ডাকলে তিনি সাড়াও দেন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন, উদ্বোধন অনুষ্ঠানটি হয়েছিল এমন একটা দিনে, রথযাত্রার পূর্ণ দিন, সেটা একটা বিশেষ দিন। সেই দিক থেকে আপনার অনুভূতি, আপনার ঠিক কেমন মনে হয়েছিল এই দিনটি? এই মন্দির অনাগত কালে কত সহস্র মানুষের আগমন ঘটবে তা ভেবে বিস্মিত হতে হয়। হয়তো ঠাকুর এই পথ দিয়ে কতবার যাতায়াত করেছেন, হয়তো এই স্থানটি তার পুনঃ পাদস্পর্শ ধারণ করেছে আপন পক্ষে। আজ তিনি মূর্তিতে সেখানে অবস্থান করেছেন। এটি যেন তার বৈঠকখানা, যেখানে তিনি ভক্তদের নিয়ে আনন্দ করবেন। তিনি বলেছিলেন দুটি স্বাদ ছিল, প্রথম ভক্তের রাজা হব, দ্বিতীয় ভক্তের ছুটকে সাধু হব না। আর শ্রী শ্রী মা বলেছিলেন ছায়া আর কায়া সমান। তাই প্রার্থনা করি এই বিগ্রহ মূর্তিতে ভক্তের রাজা শ্রীরামকৃষ্ণ যেন ভক্তের আনন্দে বিরাজ করেন চিরকাল, বিশ্ববাসীকে যেন তার অভয় আশ্রয় দান করেন অকাতরে। রথযাত্রা আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ উৎসব। এই সময়ে ভক্তরা
ভগবান জগন্নাথের দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। বছরের বিশেষ কয়েকটি দিনকে কেন্দ্র করে সেই দর্শনের সুযোগ মেলে। কিন্তু দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের এই মূর্তির ক্ষেত্রে বিষয়টি আরও বিস্তৃত অর্থ বহন করে। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে অবতার ও বরিষ্ঠায় বলে অভিহিত করেছিলেন। সেই শ্রীরামকৃষ্ণের মূর্তির মাধ্যমে ভক্তরা যেন জগতের নাথকেই দর্শন করার সুযোগ পাচ্ছেন। আর এই দর্শন কোনো বিশেষ কয়েকটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বছর প্রতিদিন সকল মানুষের জন্য উন্মুক্ত। তাই রথযাত্রার পবিত্র দিনে এই উদ্বোধন হওয়া নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের বিষয়। একজন গৃহী মানুষ হিসেবে গেরুয়াধারী সন্ন্যাসীদের মাঝখানে আপনি সেদিন যেভাবে বিরাজ করছিলেন, নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা হবে। আপনাকে আগামী দিনে আরো আরো বিস্তৃত ক্ষেত্রে পেতে চাই। আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট শিক্ষাব্রতী রামকৃষ্ণ অনুরাগী মানস কুমার ঘোষের সঙ্গে। এই সাক্ষাৎকারটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমরা কথা বললাম শিক্ষাব্রতী মানস কুমার ঘোষের সঙ্গে। নমস্কার।